জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সাথে আছি আমি রাইসুল হক চৌধুরী। এই অনুষ্ঠানে আমরা মূলত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা, আচরণবিধি লঙ্ঘন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলা এবং দুই শীর্ষ জোটের শীর্ষ নেতাদের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন অতিথিকে। আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রথমে আমার বাইরে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং আছেন শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও সম্পাদক দৈনিক মানব কণ্ঠ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে, প্রচার প্রচারণা শুরু হয়েছে, কিন্তু গত দুদিন যাবৎ আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপরে হামলা, প্রচারণায় বাধা দেওয়ার নানান অভিযোগ আসছে। এবং এর মধ্যে আজকে একটি ঘটনা ঘটেছে যে আপনারা জানেন যে ঢাকা 18 আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিপের উপর হামলা হয়েছে। এরপরে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে তাদের নারী কর্মীদের উপর হামলার একটি অভিযোগ দিয়েছে। এছাড়া গত দুদিনে গাইবান্ধা 5, ময়মনসিংহ 11, বরিশাল 3, মেহেরপুর এবং শরীয়তপুরে হচ্ছে বিভিন্ন প্রার্থীদের প্রচারণাকালে বাধা দেওয়া এবং হামলার অভিযোগ এসেছে। হাসনাত আব্দুল্লাহ একটি কথা বলেছেন যে প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে গেল। এই অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কতটা বিরাজ করছে, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারে যে বাধার অভিযোগটি আসছে, এই বিষয়টিকে নীলুফার আপা আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। বহুদিন পরে, বহু বছর পরে একটা নির্বাচন। আসলে বাংলাদেশের মানুষ ভীষণভাবে এক্সাইটেড হওয়ার কথা ছিল, হয়েছিল, বলবো না যে হয় নাই তা না। এটা প্রত্যেকেই খুব খুশি হওয়ার কথা যে একটা নির্বাচন আমরা অবশেষে পাচ্ছি। কিন্তু নির্বাচনটা ঘিরে যে ধরনের আবহ তৈরি হয়েছে, সেটাই কিন্তু পুরনো দিনগুলোর কথাই আবার মনে করিয়ে দিচ্ছে। পুরনো দিনে একটা ফ্যাসিস্ট ছিল, একটা স্বৈরাচার ছিল, তারা নির্বাচন নামে একটা খেলা খেলতো। সেখানে জনগণের সঙ্গে তাদের মেন্টালিটি এমন ছিল, তুমি ভোট দিতে চাও, ঠিক আছে আমরা পেয়ে গেছি, তোমার ভোট দেওয়া লাগবে না। তাদেরকে কোনো আমন্ত্রণও জানাইতো না ভোটের। ভোটের আলোচনাটা ভোট কেন্দ্র যত না থাকতো, ভোটের জায়গাগুলোতে যত না থাকতো, তার চেয়ে বাজারে বাজারে ভোটের গান বানায় গান পরিবেশন করা হতো, চটকদার গানগুলো শোনানো হতো যাতে একটা শিশুর মজ্জায় ঢুকে যায় এরকম। কিন্তু ভোটের ওই ঢুকে যাওয়াটা ভোটের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারতো না। আজকের এতদিন পরে যে নির্বাচনটা, আমরা প্রায় 18 বছর পরে একটা নির্বাচন পাচ্ছি। সে 18 বছর পরে নির্বাচনটা আমরা যেটা আশা করেছিলাম, এই সরকার সেটা দিতে ব্যর্থ হয়েছে। আমি সরকারকেই বলবো মোটা দাগে। কারণ সরকার নির্বাচনের যে পূর্ব শর্তগুলো, সেগুলো যদি খুব সিরিয়াস পালন করতো, ধরেন এখানে আমরা 3 জন আছি, 3 পার্টিকে সাপোর্ট করি, আমরা যে বা যেই আমরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতাম, সাথে সাথে যদি অ্যাকশন হতো, তাহলে কিন্তু আর আমরা সবাই তটস্থ থাকতাম এবং নিজে ওই জায়গাটা যাতে আইন ভঙ্গ কোনোভাবে না হয় ওইটার চেষ্টা করতাম। কিন্তু তা তো হচ্ছে না। অস্ত্র সমস্ত দেশব্যাপী অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কি সরকারি অস্ত্র, কি বেসরকারি লিগ্যাল অস্ত্র, কি ইললিগ্যাল অস্ত্র, কি আপনার ট্রানজিট অস্ত্র, সব কোনটা নাই এখানে। হরেক রকম জিনিস আছে। আপনার সরকারি 1335টি লুট হওয়া অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয় নাই। জেলখানার সরকারি আপনার 67টা অস্ত্রের মধ্যে 27টা অস্ত্র এখনও উদ্ধার হয় নাই। আপনার গুলি 6 লক্ষের অধিক গোলা বারুদের মধ্যে আপনার 2/3 আপনার এখনও উদ্ধার হয় নাই। তো এই যে এগুলো সরকারি অস্ত্রপাতি। এরপরে হলো আপনার সবসময় নির্বাচনের আগে 6 মাস আগে বলা হয় যে যাদের লিগ্যাল অস্ত্র নিকটস্থ থানায় আপনারা জমা দিবেন, এবং ফ্যাসিস্টের সময় এটা ছিল, জমা দিবেন, তারপর নির্বাচনের পরে আপনাদের একটা দিন ধার্য করে এটা আপনারা নিয়ে যেতে পারবেন। কিন্তু এবার চাওয়াই হয় না। এখন যদি চাওয়া হয় এই মুহূর্তে,
আপনি বলেন এত কাজ বাদ দিয়ে কারা এটা করবে? একটা থানারও তো কাজ আছে, আবার সেই অস্ত্রগুলোকে তো নিরাপদ জায়গায় রাখতে হবে, এটাও তো একটা কাজ। তো এটাও হয় নাই। ইলিগ্যাল অস্ত্র সবসময় ইলেকশনের আগে খুব সিরিয়াসলি গোয়েন্দা সংস্থা তটস্থ থাকে, ধরপাকড় করে। গোয়েন্দা সংস্থা কিন্তু জানে যে কার কাছে অস্ত্র আছে, কিন্তু তারা কেউই কিছুই করে নাই। তাহলে এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, তাহলে মানে সরকার গোয়েন্দা সংস্থা জানার পরও সরকার কেন এই অস্ত্রগুলো উদ্ধার করতে ব্যর্থ হলো? ব্যর্থ না, চেষ্টাই তো করলো না। চেষ্টা করছে না। আপনি ব্যর্থতা তো আপনি চেষ্টা করলেন, পারলেন না, এটাকে আপনি ব্যর্থতার দায় দিবেন? আপনি তো চেষ্টাই করেন নাই। বরং উপরন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছে, যাদের কাছে অস্ত্র আছে আমি বলতে পারি এই অস্ত্রগুলো তারা নির্বাচনে ব্যবহার করবে না। আচ্ছা বলেন তো, উনাকে কি বলে হিসাব দিয়ে অস্ত্র রাখছে তারা? উনি কিভাবে জানলেন যে ব্যবহার করবে না? কিন্তু সরকারের পক্ষ থেকে তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো নানান তৎপরতা চালাচ্ছে অস্ত্র উদ্ধারের জন্য। গতদিনও একজন দলের প্রার্থীর গাড়ি থেকেও কিন্তু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়ার মধ্যেই কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা, নট চলমান প্রক্রিয়া, এটা বিচ্ছিন্ন ঘটনা। আপনি যদি 2000 ক্যান্ডিডেট আছে, 2000-এর আপনি 1000 ক্যান্ডিডেটের কাছেই মিনিমাম 1000-1200 ক্যান্ডিডেটের কাছেই আপনি ইলিগ্যাল অস্ত্রের যোগান পাবেন। আমি বলবো না যে তার হাতেই পাবেন, তার ছত্রছায়া যারা আছে তাদের কাছে পাবেন। তো আপনি কয়টা একটা ঘটনা 2000-এর মধ্যে একটা ঘটনা, এটা ভেরি ভেরি পোর বিচ্ছিন্ন ঘটনা। এটা আমি ওটা মনে করি না। বরং আপনি যেটা বললেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা তো নিজেরাই ট্রমাটাইজ। এখানে একটা মবের বা সন্ত্রাসী মারামারি হলে, সন্ত্রাসী হামলা হলে, মারামারি শুরু হলে ওনারা ওইখানে যদি থাকেনও, ওনারা নির্লিপ্ত দাঁড়িয়ে থাকেন। মারামারি শেষ হওয়ার পরে যদি মার্ডার হয়, মার্ডারটারে পোস্টমর্টমে নিয়ে যান। আর যদি কারো হাত পা ভাঙে তারে তুলে নিয়ে যান, হাসপাতালে ফালাই দিয়ে তার নামে মামলা করেন। যার নামে ইচ্ছা, সে মনে করে যে মাইট ইজ রাইট কোথায়, তার নামে, দুর্বলের নামে মামলা করে। দুর্বল যদি বাদীও হয় তার নামেই মামলা হয়। তাহলে আপনার পুলিশ কোথায় আপনার ট্রমা থেকে মুক্ত হলো না তো। আমরা কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন এবং বর্তমান সময় পুলিশ প্রশাসনের মানসিক আত্মবিশ্বাসে কিন্তু এক ধরনের পরিবর্তন দেখছি। আমরা আপনার কাছে আবার আসছি। আমরা একটু শহীদুল ইসলামের কাছে যেতে চাই, যেটি নীলুফার চৌধুরী মনি বলছেন যে সরকার আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র উদ্ধার, নির্বাচনের যেই চমৎকার পরিবেশ তৈরি করা নিরাপত্তার জায়গা থেকে সেই বিষয়গুলোকে উনি প্রশ্নবিদ্ধ বলেছেন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে আসলে এই নিয়ামকগুলো আমাদের প্রয়োজন ছিল। আপনি তেমনটা মনে করেন কিনা? জি, ধন্যবাদ প্রথমে আপনাকে, আপনার মাধ্যমে এনটিভির দর্শকদেরকে, সহ আলোচক নীলুফার চৌধুরী মনি আপাকে। তিনি আসলে কারেক্টলি বলেছেন। আমি বলবো যে যাদের কাছে বৈধ অস্ত্র রয়েছে, সেই অস্ত্রগুলো নির্বাচনের আগে আমরা অতীতে দেখেছি যে অস্ত্রগুলোকে জমা নিয়ে নেওয়া হয়। এটি দুটি কারণে হয়। আমি বলবো যে যখন এই অস্ত্রগুলো জমা নেওয়া হয়, তখন অবৈধ অস্ত্র যাদের কাছে রয়েছে তারা অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সংযত হয়। কারণ হলো যে বৈধ অস্ত্র যখন জমা নিয়ে নেওয়া হয়, তখন অবৈধ অস্ত্রধারীরা মনে করে যে তখন সন্দেহের তীরটা তাদের দিকেই থাকবে। যখন বৈধ অস্ত্রগুলো তাদের হাতে থেকে যাবে, তখন অবৈধ অস্ত্রধারীরা মনে করবে যে তাদের অস্ত্র ব্যবহার করে পার পাওয়ার একটা সুযোগ তৈরি হবে। এছাড়া দেখুন, আপনার যারা পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী সরকারের আমলে যাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, আওয়ামী লীগের বিপুল সংখ্যক লোকের কাছে এখনও অনেক বৈধ অস্ত্র রয়েছে, সেই অস্ত্রগুলোও জমা নেওয়া হয়নি। তো সেই অস্ত্রগুলো তো, যদি ধরি যে এই নির্বাচনকে সামনে রেখে সেই অস্ত্রগুলো জমা না নিলে, সেই অস্ত্রও তো এই সন্ত্রাসী কাজে ব্যবহার হতে পারে। কারণ হচ্ছে যে আমরা দেখছি এই নির্বাচনকে বানচাল করবার জন্য শুধুমাত্র আজকে দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র হচ্ছে, এবং দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই অস্ত্রগুলো ব্যবহার করবে দেশে যারা রয়েছেন তাদের মাধ্যমে। সুতরাং তাদের কাছে যখন অস্ত্র থাকবে, সেটি ব্যবহার করা তাদের জন্য সহজ হবে। অস্ত্রগুলো জমা নেওয়া হলে সেই সংখ্যাটা অনেকখানি কমে যেত। তো সেই জায়গায় তো একটি সংখ্যার বিষয় থেকেই গেল, আমরা বলবো যে সেখানে একটা সংখ্যা থেকে গিয়েছে। তো এখন সেই অস্ত্রগুলো যদি জমা নেওয়া না হয়, তাহলে নির্বাচন নিয়ে আমরা যে সংখ্যার কথা বলছি, আপনি যেগুলো বললেন যে সারা দেশেই কিছু ঘটনা ঘটতেছে, কেউ কেউ এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলতেছে। আমি এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলবো না, এই জন্য যে নির্বাচন ঘোষণা করবার পর থেকেই আমরা কিছুটা আশ করতে পেরেছিলাম যে নির্বাচনে হয়তো কিছু সহিংসতা হবে, কারণ বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের হুমকি আসা শুরু হয়েছিল।
যে এখন বাংলাদেশের রাজনীতিতে হয় কি যে এ ধরনের প্রতিদ্বন্দ্বী নির্বাচনের সময় যারা প্রতিদ্বন্দ্বী থাকেন তাদের ভিতরে যেমন কথার যুদ্ধ হয়, বাকযুদ্ধ হয়, পেশি শক্তির যুদ্ধ হয়, এটি আমরা অতীতে দেখেছি। সেই কালচার থেকে তো আমাদের সমাজ এখনও বের হয়ে আসতে পারেনি। যদিও জুলাই বিপ্লবের একটি লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, একটি পরমত সহিষ্ণুতার পরিবেশ ফিরে আসবে, একটি বাকস্বাধীনতার বাংলাদেশ ফিরে আসবে। আমরা আসলে সেটি পাইনি, যেটি এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ যারা জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন, লড়াই করেছেন একটি বৈষম্যহীন সমাজের জন্য, আমরা আসলে অনেকাংশেই সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এই সরকার। অনেকগুলো কারণ আছে পূরণ করতে না পারার। তো সেই কারণগুলো আমার মনে হয় যে যেই কারণগুলো আছে সেই কারণগুলো রোধ করবার জন্য, রহিত করবার জন্য সরকারের যথেষ্ট উদ্যোগ ছিল কি, এটি আমাদের প্রশ্ন। আমি বলবো যে যথাযথ উদ্যোগ তারা নিতে ব্যর্থ হয়েছেন, যার কারণে আজকে আমরা একটা শঙ্কার মধ্যে পড়ে গিয়েছি। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনও একটি শঙ্কার মধ্যে পড়ে গিয়েছে যে নির্বাচনটি সুষ্ঠু পরিবেশে হতে পারবে কিনা। আজকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যে মুখপাত্র তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন যে ধর্মীয় বিশ্বাস ও আবেগ ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। স্বাধীনতার পরবর্তী সময়ে বা 90-র, যদি আরও একটু স্পেসিফিকভাবে বলি, 90-এর পরবর্তী সময় যতগুলো নির্বাচন হয়েছে সেই সময় প্রচারে ধর্ম এক ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। মাহাদি আমিনের যেই বক্তব্য, সেই বক্তব্যের বিষয়ে আসলে আপনাদের মতামত জানতে চাচ্ছি, নিরুফার আপা। দেখেন, মাহাদি আমিনের বক্তব্য তো আমাদের মুখপাত্র, সে তার বক্তব্য আমাদের বক্তব্য, এটাই স্বাভাবিক। স্বাধীনতার পরে থেকে আপনি খেয়াল করেন শেখ হাসিনা কি করতেন প্রত্যেকটা ইলেকশনে। আমি আজকে শুধু জামাতের কথা বলছি না, প্রত্যেকটা নির্বাচনের সময় সে যখন 21 বছর বা 23 বছর পরে ক্ষমতায় আসলেন 96-তে, তার আগে একদম হিজাব টিজাব পরে, তারপরে তসবি তেলাওয়াত করে, তসবি হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যেখানে যেখানে গেছেন প্রত্যেকের কাছে বিনা শর্তে মাপ চাইছেন এবং বুঝাইছেন যে সে এই আল্লাহ রসুল ছাড়া কিচ্ছু বুঝে না। পরবর্তীতে আমরা কি দেখেছি, তার চরমভাবে টর্চার করা মানুষের উপর, যার ভেতরে মিনিমাম ধর্ম থাকে, সে ওই যে জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি মনে করি সে যে ধর্মেই পালন করুক না কেন, সেটাই হলো সবচেয়ে বড় ধর্ম, এবং সব ধর্ম এই কথাটাই বলে। কিন্তু আমরা যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে তাদের মধ্যে কি তা দেখছি? এবং আজকে ওটাকে ইলিগালি খরচ হতে হতে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? আজকে দেখেন, সূর্য থেমে যাচ্ছে, চাঁদতারা সূর্য সব থেমে যাচ্ছে, প্রয়োজনে সমস্ত বেহেশতের টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। বেহেশতের টিকিট বিক্রি হয়ে শুধু এইটুকু বিক্রি হলেও একটা কথা ছিল, সেইখানে যে ধারণ করে না আমাদেরকে, সে বেহেশতে কোনো দিনই যেতে পারবে না। এই যে কথাগুলো যেতে যেতে কোন পর্যায়ে গেছে, আমার কোনখানে থামতে হবে? রাজনীতিবিদরা এই জিনিসটা ভুলে গেছে। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের বিবেকটাকে, সরলতাটাকে মানে নোংরা পথে টেনে নেওয়ার জন্য তারা হেন কোনো প্রচেষ্টা নাই যেটা করছে না। এটা যে কত বড় একটা 2025 সালে বিজ্ঞান যেখানে একদম টুইটুম্বর বিজ্ঞানের, আমরা একদম সকালবেলার ভোরের সকালে একটু ব্রাশ থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত বিজ্ঞান আমাদের ছেয়ে রেখেছে, সেইখানে যখন বলা হয় যে বেহেশতের টিকিট শুধুমাত্র একটা দলকে ভোট দিলেই পাওয়া যাবে, তা তখন তার কোনো কিছু এটার আর বলার অপেক্ষা থাকে না। অথচ এই তারাই একসময় শরিয়া আইনের পক্ষে কথা বলছে, আবার যখনই তারা জিও পলিটিক্স নিয়ে কথা বলছে বিদেশিদের সাথে, তখন শরিয়া আইন থেকে বের হয়ে যাচ্ছে। দেখেন, এটা যখন একটা মানুষ দুইবার একই কথাকে দুইবার দুই রকম বলে, এবং এই কারণে কিন্তু তাদের জোট থেকে একটি ইসলামিক দলও কিন্তু নির্বাচনের আগে সরে গেছে। তো এই জিনিসগুলো, এবং দেখেন এত বছরের যে দলটার নামের সাথে ইসলাম জড়িয়ে আছে, সেই দলটা তার লোগো থেকে আল্লাহর নামটা বাদ দিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, একটা দল যখন বের হয়ে গেছে তখন বলছে যে এই দলটা বিদেশি কোনো দেশের নাম ধরে বলছে, তারা চায় নাই, তাই এই দলটাকে আমাদের রাখা সম্ভব হয় নাই। এই যে চায় নাই, তাহলে দেখেন যে আমরা কোন ধর্মান্ধর মধ্যে ঢুকে যাচ্ছি।
ইসলাম কিন্তু এটা বলে না। ইসলামের আগে যখন আইএমএ জাহেলিয়া ছিল, তখন কিন্তু ধর্মের নামে, মূর্তি পূজার নামে এই ধরনের কাজগুলো হতো। ইসলামে কিন্তু এটা, ইসলাম একটা উদারপন্থী রাজনৈতিক, ধর্মীয় একটা গোষ্ঠী, উদারপন্থী। এবং ইসলামের যে পবিত্র গ্রন্থ কোরআন শরীফ, সেটা কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা শপথ করেছেন যে এটা কিয়ামতের আগ পর্যন্ত বিকৃত হবে না। সো আমার জন্য কিন্তু ওইটাই অনুসরণ করা যথেষ্ট। তো ওইখানে কোনোখানেই লেখা নাই বেহেশতের টিকিট কেউ বেচতে পারবে, কোনো মানুষ সূর্যচন্দ্রকে থামিয়ে রাখতে পারবে, বা কোনো মানুষ যা বলবে সেটাই কোন বলার সাথে সাথে আল্লাহর মতো সেটা হয়ে যাবে, এরকম কিছু না। সেটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে। শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে ভোটের মাঠে ধর্মকে ব্যবহার করে রাজনীতি আসলে কতটা ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, যে বিষয়টা আসলো যে ভোটের মাঠে জান্নাত বেহেশতের টিকিট বিক্রি করে, ধর্মকে ব্যবহার করে, আমি এখানে একটু যদি এভাবে বলি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আছে যারা ইসলামপন্থী রাজনীতি করে, ইসলামী রাজনীতি যাদেরকে বলি, তাদের রাজনীতি ইসলাম কেন্দ্রিক হবে, এটি স্বাভাবিক। যারা ইসলামী রাজনীতি করে, ইসলামী দল করে, তো তাদের ধর্মের ব্যবহারটা রাজনীতিতে নতুন করে আসে নাই, তাদের দলগুলোই ধর্মভিত্তিক রাজনীতি দল। যারা ধর্মের বাইরে রাজনীতি করেন, তারা যদি ধর্মকে ব্যবহার করেন, আমরা বলতে পারি যে এটি হচ্ছে রাজনীতিতে ধর্মের ব্যবহার। যেটি মনিয়াবা বললেন যে আমরা দেখেছি শেখ হাসিনাকে নির্বাচনের আগে ওমরা করে মাথায় পাগড়ি বেঁধে হাতে তসবি নিয়ে এসেছিলেন, ধর্ম ব্যবসা সেটা। এখন যখন যারা ধর্মীয় রাজনীতি করে না, তারা যখন বলে নির্বাচন আসলে যে একটা মার্কার কথা বলে যে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দানের মালিক তুই আল্লাহ, অথবা নৌকার মালিক তুই আল্লাহ, এরকম যারা বলে, এটাকে আমরা ধর্ম ব্যবসা বলতে পারি। আমরা কিন্তু দেখেছি যে অনেক প্রার্থী এই নির্বাচনে ধর্মীয় লেবাস ধরে, পাঞ্জাবি কিংবা টুপি, এগুলো। আমি আসছি ওইদিকে না, এই যে ধর্মের সময় মানে নির্বাচনের সময় যারা মাথায় টুপি পরে, পাগড়ি পরে, মসজিদে ঘন ঘন যায়, ধর্ম ব্যবসাটাকে সেখানে আপনি তাদের সাথে যুক্ত করতে পারেন। যেখানে আপনি দেখেন যে আজকে যে বেহেশতের টিকিটের কথা বলা হয়, আমি জানি না, একটা সিলি বিষয়, এটা কবে কোথায় বলছে আমি কোনো প্রমাণ পাই নাই যে দলের বিরুদ্ধে বলা হয়। আমি একটু বলি আমার কাছে অন্তত 8টা ভিডিও ফুটেজ আছে এখন, যারা বলছে, যারা একটা দলের কথা বলে, জামাতের কথা বলে, তারা ধর্মের ব্যবসা করে। আমি ধানের শীষের পক্ষেও কথা বলতে দেখেছি যে ধানের শীষে ভোট দিলে তোমরা জান্নাত পাবা, ধানের শীষে তোমাদের উমরা করতে যাওয়া দরকার নাই, একটা বাড়িতে গেলে সেখানে তোমাদের উমরার সওয়াব হয়ে যাবে, এরকম বলতেছে। দেখেন এইগুলো, এই সিলি বিষয় নিয়ে আমার মনে হয় রাজনীতিকদের ভিতরে মতভেদ হওয়া ঠিক না। এটা হয়েছে কি, সমাজে আমাদের দেশের 18 কোটি মানুষের একটি দেশ, এখানে অনেক মানুষ আছে কম শিক্ষিত, অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত, তাদের ধর্মীয় জ্ঞান, রাজনৈতিক জ্ঞান সীমিত, তারা নানাভাবে নানা ধরনের কথা বলে। সেই কথাগুলোকে যদি আপনি টেনে এনে রাজনীতির টেবিলে নিয়ে আসেন, টকশোর টেবিলে নিয়ে আসেন, তাহলে আমি বলবো এটি আসলে ঠিক না। সাধারণ মানুষ অনেক কিছু বলতে পারে, সেইগুলোকে আমরা সেইভাবে দেখা উচিত। তো এই জন্য আমি বলবো যে ধর্মের ব্যাখ্যা কারা দিবেন? যারা ধর্মকে, ইসলামকে ভালো করে জানেন। হ্যাঁ, ইসলামের রাজনীতি আসলে যারা কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক রাজনীতি করেন, তারা সেটা নিয়ে রাজনীতি করবেন। তার বিপক্ষে আমার যদি কোনো জোরালো শক্ত রাজনীতি থাকে, আমি সেটা নিয়ে রাজনীতি করবো, এটি হচ্ছে রাজনীতি। তো সেইখানে কে ধর্মের ব্যবহার করলো, কে করলো না, এটা নিয়ে আমার মনে হয় যে তর্ক করে আমাদের ভিতরে যে সৌহার্দ্যের একটা পরিবেশ, সেটি নষ্ট করা উচিত নয় বলে আমি মনে করি। তো আরেকটি বিষয় আগে যেটি বলেছিলেন যে আরেকটি প্রশ্ন করেছিলেন আপনি, একটু রিপিট করেন যদি। সরি, আমি মূলত জানতে চেয়েছিলাম যে এই যে একটা হচ্ছে যে ধর্মর ব্যবহারটাকে আসলে কিভাবে দেখছেন, আর হচ্ছে যে ভোটের মাঠে যে অভিযোগটি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আমি এটিকে হয়েছে কি যে ভোটের মাঠে নানা ধরনের প্রার্থীকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়েল করবার জন্য, তাকে জবাব দেওয়ার জন্য, ভোটারদেরকে টানবার জন্য নানা ধরনের কৌশল থাকে। আমি মনে করব যে এটি সেই ধরনের একটি কৌশল হিসেবে তারা ব্যবহার করছেন। তো তারা যেভাবে বিএনপিপন্থী যারা রাজনীতি করেন, এদিকে জামাতের রাজনীতি আছে, তাদের বিপক্ষে রাজনীতিতে তো এরকম প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেখানে প্রতিযোগিতা থাকবে, এটি স্বাভাবিকভাবে আমাদের নেওয়া উচিত। আমি মনে করি যে ভোটারদের কাছে আমরা, প্রার্থীরা যাবে, দলীয় কর্মীরা যাবে,
তারা তাদের যৌক্তিকভাবে ভোট চাইবে, সেইখানে যাতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উচিত হচ্ছে যে প্রত্যেক প্রার্থীর, প্রত্যেক ভোটারের, প্রত্যেক কর্মীদের ভোট চাওয়ার অধিকার আছে। সেইখানে যখন কেউ বলে যে এই মার্কার বাইরে যদি কেউ ভোট চাইতে আসে, কোনো মহিলা আসলে তাকে বাড়িতে ঢুকতে দেবা না, 999 ফোন করে পুলিশ খবর দেবা, এটি একটি গণতান্ত্রিক দেশে হওয়া উচিত নয়। সবার বাড়িতে যাইবে, সবার কাছে ভোট চাইবে, এরপরে যখন পর্দা করে যাইবে তখন বলবে তোমাকে চিনি না, তুমি জঙ্গি কিনা, তোমার পর্দা খুলতে হবে, তোমার নেকাব খুলতে হবে, এরকম যখন বলবে তখন বলতে হবে যে তারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। কারণ হচ্ছে যে এটি একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা। পর্দায় কেউ কেউ পর্দাকে ফরজ, মানে মুখ ঢাকাকে ফরজ বলেন, কেউ কেউ মুখ খোলা রাখার সুযোগ আছে, ইসলামে এটা মনে করেন। যারা ঢাকতেছে তারা ঢাকবে। এখন সেই মুখ দেখবার জন্য যদি আপনি বলেন যে তুমি জঙ্গি, তোমার মুখ খুলতে হবে, তোমাকে ঢুকতে দেবো না বাড়িতে, এটিও আমি মনে করি ধর্মের এক ধরনের অবমাননা। অবশ্যই আসলে অনেকেই দেখা যায় হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা দেখেছি। এটা নিয়ে আমার একটু বলার জি আছে। জি আপু। আমার বলার আছে এই জন্য যে ইসলাম কিন্তু বলে নাই যে আপনি সম্পূর্ণ মুখ চোখটা ছাড়া সব খুলে রাখবেন, বিশেষ করে যখন কোনো জরুরি কাজ। কারণ একজন মানুষকে সিলেকশন করতে হবে, এই মানুষটা, 5টা মানুষ চোখ কিন্তু প্রায় একই রকম দেখা যায়, চোখ দেখে কাউকে বোঝা যায় না এই মানুষটা কে। রহিম, করিম, যদু, মধু কিংবা জুলেখা, মমতা বা মণি, পলি, যেটাই হোক, এই টাইপের যদি হয় তাহলে সেই মানুষটার অন্তত মুখটা, হাতের কবজি, এগুলো কিন্তু ইসলাম বলে নাই যে বাধ্যতামূলক এটা ঢাকতে হবে। বরং বিশেষ করে যে সময়টা খুব ক্রুশিয়াল মোমেন্ট, ওই সময়টার জন্য দরকার। এবং আপনি যখন পাসপোর্ট সাইজের ছবি তুলেন পাসপোর্ট বানানোর জন্য, তখন কিন্তু একটা হুজুর বা হুজুরনি, যে মহিলা হুজুর, তারা হুজুর দেখে যে তাদের কিন্তু ক্ষমা করে না। যে দেশে যাবেন, আপনি আমেরিকা গেলে আমেরিকা যেভাবে ছবিটা অ্যালাউ করে ওই ছবিটাই আপনাকে তুলতে হবে। ওইটা যদি আপনাকে লিগ্যালিটি দেয়, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকশনের আগে কেন দিবেন? আরেকটা কথা, ভোট চাইতে নারীরা যেতেই পারে, এটা তাদের অধিকার, কিন্তু সেখানে গিয়ে ভোটার আইডি কার্ড এবং আপনার কি বলে বিকাশ নাম্বার, ফোন নাম্বার, এটা চাওয়া তো নির্বাচন পরিপন্থী একটা কাজ। নারী হয়েছে বলে ওনারা যে কোনো কাজ করবে, আর কোনো পুরুষরা বা ওই এলাকার মহল্লার মানুষগুলো কোনো উত্তর দিতে পারবে না, এটা তো হতে পারে না। শহীদুল ইসলাম এবং নিরুফার আপা, আপনাদের সাথে আবার একটু আলোচনায় ফিরতে চাই। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজকে একটি অনুষ্ঠানে বলেছেন যে অতীতের চেয়ে বর্তমান আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক সচেতন। আপনাদের কাছে জানতে চাই যে ভোটারদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো যে প্রচারণার কৌশল তারা নিয়েছে, সেটিকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? প্রথমে আমি শহীদুল ভাইয়ের কাছে যেতে চাই। দেখুন, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো ভোটারদেরকে আকৃষ্ট করবার জন্য যে ধরনের কৌশল অবলম্বন করেছেন, এটি তারা করবেন, কিন্তু এই কৌশলের ক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা নির্বাচনের যে আচরণবিধি আছে, কোথাও কোথাও আমাদের কাছে মনে হয়েছে যে আচরণবিধির এটি লঙ্ঘন কিনা এটি নির্বাচন কমিশন খতিয়ে দেখবেন। যেমন নির্বাচনী প্রচারণায় গিয়ে কেউ কেউ ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কেউ কেউ কৃষি কার্ডের কথা বলছেন, কেউ কেউ আবার তাদের কি বলে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দেওয়ার কথা বলছেন। এগুলো কি আচরণবিধির মধ্যে লঙ্ঘন হয় কি না, এটি আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে খতিয়ে দেখা দরকার। আরেকটি বিষয় আছে যে হ্যাঁ, নির্বাচনের ম্যানিফেস্টো, প্রত্যেকটা দলের নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে, সেখানে তারা কি কি করবেন সেগুলো তারা বলবেন, ম্যানিফেস্টোর মধ্যে থাকবে। তো সেইখানে এর বাইরে আমার মনে হয় যে আচরণবিধি যেটি অ্যালাউ করে না, সেই বিষয়গুলো আমার মনে হয় প্রতিটি প্রার্থীর মাথায় রাখা দরকার। সুতরাং আমার মনে হয় যে নির্বাচনের মাঠে গিয়ে যে রাজনৈতিক দলগুলো যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে কোথাও কোথাও আমরা দেখেছি যে আচরণবিধির লঙ্ঘন, এটি নিয়ে আবার অভিযোগ হচ্ছে, ইলেকশন কমিশনে জরিমানা হচ্ছে। তো এটা হয় কি যে নির্বাচন আসলে এ ধরনের কিছু প্রতিশ্রুতির বিষয় আসে, লঙ্ঘনের বিষয় আসে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও শক্ত ভূমিকা রাখা দরকার। সেটি যদি আরও শক্ত না হন, তাহলে এই নির্বাচনটি কন্ডাক্ট করা তাদের জন্য নীতির ভিতরে থেকে খুব কঠিন হবে বলে আমি মনে করি। কারণ হলো যে একজন যখন লঙ্ঘন করবে, সে যখন তাকে যখন কিছু বলা হবে না, তাহলে দ্বিতীয়জন সেটি বলতে আবার সাহস পাবেন, এরপরে এটি ছড়িয়ে যাবে। সুতরাং তখন এটি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এই জন্য নির্বাচন কমিশনের উচিত নির্বাচনের আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে, পরিপালনের ক্ষেত্রে প্রত্যেককে সমান দৃষ্টিতে দেখা এবং একটি শক্ত ভূমিকা রাখা। তাহলে আমার মনে হয় যে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন
নিয়ন্ত্রিত বক্তব্য দেবেন। হ্যাঁ, নীলুফার আপা, নির্বাচন কমিশন আসলে কতটা সমান দৃষ্টিতে দেখতে পাচ্ছে? দেখেন, নির্বাচন কমিশন সমান দৃষ্টিতে কতটা দেখছেন, তারা কতটা দৃষ্টি নিজেরা রাখতে পারছেন সেটাও কথা। কারণ এখনও তো সরকারি বিভিন্ন কাজ করছেন, কমিশনের কাজ আমরা ওরকম নরমচরণ দেখছি না। এটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে ইলেকশনের ঠিক আগে আগে বাংলাদেশের আইন অনুযায়ী নির্বাচন কমিশন হয় অল ইন অল। হ্যাঁ, সরকার তার কথা মতো কাজ করতে বাধ্য থাকে। এইখানে কমিশনকেই আমরা দেখছি সরকারের কথা মতো কাজ করতে বাধ্য আছে, বরং সরকার এক এক দিন এক এক কাজ করে বেড়াচ্ছে। সরকারি কাজও কোনো কিছুই বন্ধ নাই, ট্রান্সফারগুলো সব সরকার করালেন। এবং দেখেন যে অন্য অন্য নির্বাচন কমিশনারকেও বিমানের ডাইরেক্টর বানালেন। সরকার এইটায় কি ঘুষ দিলেন আমি বুঝতে চাই, আমার বোধগম্য হয় না। তারপরে আপনার অন্য অন্য জায়গা থেকে, সরকারের বিভিন্ন অন্য সেক্টরের জায়গা থেকে, সেই সেক্টর থাকা অবস্থায় আবার বিমানের আপনার ডাইরেক্টর বানানো, এই জিনিসগুলো। অথবা হাদি শহীদ হয়েছে, এটা আমরা সবাই দুঃখ প্রকাশ করেছি, আমরা ভীষণ কষ্ট পেয়েছি, আমরা তার বিচার চাই। কিন্তু বিচারের মানে এই না ওই লিখে রেখে এক ফোঁটা দিলেম শিশিরের মতো তার ভাইকে একটা চাকরি দিল। সরকার তো যখন ইলেকশন দোরগোড়ায়, সরকারের এই অধিকার থাকার কথা না। সে আবার কোটা সিস্টেমে চলে যাওয়ার কথা না। সে এইখানে তাকে ফ্ল্যাট কিনে দেওয়া, টাকা দেওয়া, সেটা না করে যে সরকারটা আসতো, নেক্সট সরকারটা, তাদেরকে বলে দিলেই হতো যে তার পরিবারকে যেন সে এই দেশের জন্য এই পরিবারটা লুজার হয়েছে, এই পরিবারটাকে যেন দেখে। এবং এটাও কিন্তু বিপ্লবের পরিবারের মধ্যেই পড়ে, অভ্যুত্থানের পরিবারের মধ্যেই পড়ে। সেটা হলে ভালো হতো। সরকার এটা করলেন। তো এইখানে কিন্তু নির্বাচন কমিশন কিছুই বলছেন না। তার মানে কি? পক্ষপাত দোষে আক্রান্ত। তারপরে নির্বাচন কমিশনের আপনার ব্যালট, পোস্টাল ব্যালট, যেখানে ধানের শীষকে লুকিয়ে দেখানো হলো, এবং সেই ধানের শীষের ভোটটা দিলে ওইখানে সমস্যা সংকুল অবস্থার মধ্যে পতিত হলো, সেখানে আমি অবশ্যই এই ইসিকে আমি নিরপেক্ষ বলতে পারি না। অথবা যাদের কাছে পোস্টাল ব্যালটগুলো বিদেশে পাওয়া গেল, তারা কোনো একটা দলের লোক, একটা দলেরই। এমন যদি হতো এক দেশে আপনার দলের পাওয়া গেছে, এক দেশে ওনার দলে পাওয়া গেছে, এক দেশে আমার দলের পাওয়া গেছে, তাহলে আমি মনে করতাম যে না, ঠিক আছে, এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। তো আমরা এটা দেখলাম। এই জিনিসগুলো দেখে আমার কাছে এরকম মনে হলো যে এইটা আপনার পক্ষপাত দোষে দুষ্ট। এবং সেই সাথে আমি বলতে চাই, শহীদুল ভাই কিছু কথা বলছেন, শহীদুল ভাই যদি সেই সঙ্গে নিরপেক্ষ একজন সাংবাদিকের জায়গা থেকে যদি বলতেন, ফ্ল্যাটের কথা বলছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলছেন, সেখানে যদি শিশু কার্ডের কথা, 5 ঘন্টা মেয়েদের কর্মসময়ের কথা যদি বলতেন, সান্ধ্য বাসের কথা যদি বলতেন, তাহলে আমি ধরতাম যে উনি নিরপেক্ষ আচরণ করছেন। উনি কিন্তু একটা দলকে সেভ করে গেলেন, আরেকটা দলকে নিয়ে কথা বলছেন এখন পর্যন্ত। আমি এটার উত্তরটা দিতে চাই এইভাবে, আমি দুই পক্ষেরই কথা বললাম, যদি আমি একটা দলই করি, যে ফ্ল্যাট আপনারা জানেন যে ওই আসনটা থেকেই বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্বাচনে দাঁড়িয়েছেন। এবং ওইখানে ওই বস্তিগুলো, ঢাকায় বেশ কিছু বস্তি আছে বড় বড়, যে বস্তিগুলোতে বছরের এই মাথা ও মাথা 3 বার আগুন ধরে, একদম ছারখার হয়ে যায়। এটা একটা রাজনীতি, অপরাজনীতি। এটা একটা ধ্বংসাত্মক জায়গা, যে গরিব মানুষগুলোকে আবার কষ্ট দেওয়া, এই যে তাদের সর্বশান্ত করা। সম্প্রতি করাইলো ওই ঘটনাটা ঘটেছে। সেইখানে একজন জনপ্রতিনিধি কি বলে, এলাকায় যখন ইলেকশনে দাঁড়ায়, ওই এলাকার সমস্যা কি সেটা দেখার জন্যই কিন্তু সেটা নিয়ে কথা বলার জন্যই ইলেকশনে দাঁড়ায়। তার মানে বিএনপির চেয়ারম্যান যে কথাটা বলছে, এটা সম্পূর্ণরূপে রাইট কথা। কারণ সে শুধু অন্যটাও তার, কারণ সে চেয়ারম্যান একটা দলের, সেই দল যদি সরকারে যায় সে কি করবে সে বলতে পারে। তারপরে ওইটা তার নিজের আসন, সে এটা বলছে, এটাই বলতে পারে। এটার নামই দিস ইজ কল ইস্তেহার অফ বাংলাদেশ। আমি আপনার এই কথার সাথে যুক্ত করতে চাই, আমি এটা শেষ করি, একটু যদি টাইম দেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা বেকার কার্ড, যে কার্ডগুলোর কথা বলা হয়, এটা কিন্তু 23 সাল থেকে চালু।
এইটা 23 সাল থেকে 31 দফার মধ্যে এই জিনিসগুলো সমস্ত বাংলাদেশে বিএনপি এই নির্বাচন ডেট পড়ার অনেক আগে থেকে বরং 23 সাল থেকে কন্টিনিউয়াসলি এই কথাগুলো বলে আসছে। এটাই যদি পরবর্তীতে ইশতেহার হয়, অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ইশতেহারে এই ধরনের কথাই থাকে। কিন্তু এই যে যারা প্রতিবাদগুলো করছেন, ভালো কথা, প্রতিবাদ করলেন, আমি আমার উত্তর দিব, আপনি প্রতিবাদ করতে গিয়ে পরক্ষণেই আপনি যখন শিশু কার্ডের কথা বললেন, যখন আপনার ফ্যামিলি কার্ড আসলো, তখন ফ্যামিলি কার্ডের বাৎসরিক আপনার খরচ হলো 5,000 কোটি টাকা। সেটা নিয়ে আপনি বললেন সরকার দেশ চলতে পারেন না, টাকা পাবে কোথায়? সেটা নিয়ে যদি 5,000 কোটি টাকা কিছুই মানে না পাওয়া যায়, তাহলে আপনি শিশু কার্ডে 0 বয়স থেকে 17 বছর পর্যন্ত শিশু কার্ডে 35,000 কোটি টাকা বছরে খরচ, এই টাকাটা আসবে কোথা থেকে? নাম্বার 1। 5 ঘন্টা আপনার এই প্রতিযোগিতার যুগে একজন নারীকে 5 ঘন্টা খাটায় 8 ঘন্টার বেতন দিবে, এটা কোন দেশে কে বলেছে? আপনি কিন্তু এই যে গুজামিল দিয়ে আপনি জনগণকে আবারও বায়াস করার চেষ্টা করছেন, আবারও অনেকটা ওই সূর্যকে থামায় রাখার মতো। তারপরে আপনি সান্ধ্যবাস, হঠাৎ করে সান্ধ্যবাস দিবেন নারীদেরকে। তো এগুলো তাদের কোথা থেকে আসলো? আপনাদেরটা ইশতেহারে পড়ে আর আমাদেরটা ঘুষের মধ্যে পড়ে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে আপনার নাম নিতেছেন, আপনারা বিকাশ নাম্বার নিতেছেন, ওটা আপনাদের মধ্যে লিগালের মধ্যে পড়ে, নারীদের পাঠাইতেছেন দেখে লিগাল হয়ে যাচ্ছে। আর আমরা যখন একটা সত্য কথা বলতেছি যে আমি এটা করার চেষ্টা করব, আমি 100টা বলার রাখলে আপনারা বাংলাদেশবাসী জানে বিএনপি যা বলে সেটার অনেকটাই করে, চেষ্টা করবে 100টার মধ্যে 70টা বা 60টা বা 50টা 51টা যাতে হয়। সেই জায়গাটাতেই আমার প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তাদের নেতৃবৃন্দ নানান ধরনের প্রতিশ্রুতি হচ্ছে দিয়ে থাকেন। আমরা অতীতের নির্বাচনগুলো তো দেখেছি, বাট নির্বাচনের পরবর্তী সময় কিন্তু সেই ফলাফলটা আমরা আসলে বাস্তবের সাথে খুব একটা মিল দেখিনি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা দু দলের পক্ষ থেকেই কর্মসংস্থান সৃষ্টির কথা বলছেন, ফ্যামিলি কার্ডের কথা বলছেন, নানান ধরনের কার্ডের কথা বলছেন, বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থায় কিভাবে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করা হবে বা আমাদের সেই সক্ষমতার জায়গাটি আছে কিনা, সেটি আপনাদের দুজনের কাছে জানতে চাই। প্রথমে শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই। দেখুন, এখন এই প্রতিশ্রুতি যারা দিয়েছেন তাদের প্রতিশ্রুতির সাথে তাদের এই বাজেটটা দেখিয়ে দেওয়া উচিত ছিল যে আমি এই খাত থেকে এত টাকা ইনকাম করব, এত টাকা এখানে দেব, তাহলে জনগণের মধ্যে আস্থাটা ফিরে আসতো, যেটি বলেছেন। তো এখন দেখুন বাংলাদেশে আসলে বড় সমস্যাটা কি সেটি দেখতে হবে আমাদের দেশে। আসলে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। নির্বাচনের আগে আপনি দেখবেন যে সব দলে এ ধরনের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনের আগে, ভোটে জিতবার আগে অনেক প্রতিশ্রুতি দেয়। নির্বাচিত হবার পরে তারা কি কি কাজগুলো করেন সেগুলো হলো আমাদের কগনিজেন্সে নিতে হয়। কারণ আওয়ামী লীগের আমরা 15-16 বছর দেখেছি, তারা প্রথমবার যেভাবে নির্বাচন করার আগে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচিত হবার পরে তার কি কি বাস্তবায়ন করেছেন সেটি আমরা দেখেছি। এরপরে আজকে আমরা এখন আবার নতুন করে নির্বাচন আসছে, মানে 15 বছর পরে আমরা কিছু প্রতিশ্রুতি এদেশের জনগণ দেখতে পাচ্ছে। তো এটি নির্বাচিত হবার পরে, নির্বাচিত হলে তারপরে আমরা দেখব। তো আসলে সমস্যাটা কি সেখানে? নির্বাচিত হওয়ার পরে আমি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, যারা দিচ্ছেন, আমি মনে করি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব যদি দেশে আমাদের যে দুর্নীতি আছে, দুর্নীতি দূর করা সম্ভব হয়। সেই দুর্নীতিটা দূর করার জন্য যে চ্যালেঞ্জ, যে কাজগুলো, সেটি কি আমরা করতেছি কিনা, রাজনৈতিক দলগুলোকে সেই প্রতিশ্রুতি দিচ্ছে কিনা ঠিকমতো যে হ্যাঁ আমরা দুর্নীতি দূর করব। তো এখন সেই দুর্নীতি দূর করবার জন্য আগের যেই প্রিমেজারগুলো, সেগুলোকে আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কার কার মধ্যে আছে, কার কার মধ্যে নাই। আমরা দেখেছি যে দুর্নীতির বিরুদ্ধে একবার জেহাদ ঘোষণা করেছিল আওয়ামী লীগের সরকার, অথচ আমরা দেখেছি এই দীর্ঘ 15 বছরে যেই তারা দেশ শাসন করতে গিয়ে যে স্লোগানগুলো দিয়েছেন, শুধু তারা স্বাধীনতার স্লোগান দিয়েছেন, মুক্তিযুদ্ধের স্লোগান দিয়েছেন, আর কাজ করেছেন যে এদেশের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছেন, ব্যাংকে উজাড় করে দিয়েছেন, এদেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করেছেন, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, এদেশের গণমাধ্যমকে ধ্বংস করেছেন, টাকা পয়সা বিদেশে লুট করে দিয়েছেন। আর বলেছেন শুধু মুখে বলেছেন গণতন্ত্রের কথা, স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা। এখন মানুষ বিশ্বাস কি করবে যে তারা বক্তব্য দিয়েছে একটি আর কাজ করছে যেগুলো? তো সুতরাং মানুষ কাজ দিয়ে প্রমাণটা চায়
যে আমি বক্তব্য আর শুনে দেশের মানুষ আর গত বক্তব্য শুনে 16 বিশ্বাস বছর বা করতে চায় 17 না। বছরে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হয়েছে, যেটা আমরা নানান সময়ে নানান জায়গায় বহিঃপ্রকাশ দেখি, সেটি হচ্ছে মেগা প্রজেক্ট মানে হচ্ছে মেগা দুর্নীতি। মানুষের মধ্যে যে এই যে একটা আস্থাহীনতা, একটা অবিশ্বাসের দোলাচল, এটি দূর করার জন্য এই ধরনের প্রজেক্টগুলো আসলে রাজনৈতিক দলগুলো যারাই সরকার গঠন করবে তারা কি ধরনের ভূমিকা রাখবে? দেখুন, এটি আপনি যেটি কি ধরনের ভূমিকা রাখবে সেটি তো তারা যখন সরকার গঠন করবে তখন আমরা দেখব। কিন্তু আমরা পিছনেটা দেখে আমরা আমাদের মনের মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে যারা রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি আগে দিয়েছে, যে বক্তব্য দিয়েছে, কাজ তার উল্টাটা করেছে। সুতরাং কেন করেছে সেটি যদি আমরা একটু খতিয়ে দেখি, যে আপনি দুর্নীতি থেকে কখন মুক্ত থাকবেন, আপনি দুর্নীতি কখন করবেন না, আপনি ভালো কাজ কখন করবেন, সেই বিষয়টা আমাদের একটু আগে ভেবে দেখতে হবে যে এটি কি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না আমার নিজের ব্যক্তিগত কাজের মধ্যে দিয়ে আমি সেটি প্রমাণ করতে পেরেছি কিনা। তখন আমি যদি সেটি পারি, সেটি ক্ষমতায় থাকলেও আমি আমার সততা প্রমাণ দিতে পারি, ক্ষমতার বাইরে থাকলেও প্রমাণ দিতে পারি। ক্ষমতার বাইরে থেকে যারা প্রমাণ দিতে পেরেছে যে হ্যাঁ তারা দুর্নীতিমুক্ত, আমরা তাদেরকে বিশ্বাস করবো যে হ্যাঁ তারা ক্ষমতায় গিয়েও দুর্নীতি করবে না। ক্ষমতার বাইরে থেকে অথবা ক্ষমতার কিছু স্বাদ পাওয়ার পরেই যারা দুর্নীতির আকুণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে, তাদের কাছে ক্ষমতা গেলে আমরা কি বিশ্বাস স্থাপন করতে পারবো তাদের প্রতি যে তারা দুর্নীতিমুক্ত থাকবে, তারা দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবে, তারা দুর্নীতি দূর করতে পারবে? এই বিশ্বাস জনগণের তৈরি হবে না। এই বিশ্বাস তৈরি হবে তখন যখন তারা নিজেরা ব্যক্তি জীবনে সৎ থাকবে, তার কাছে যতটুকু সম্পদ আছে, তার কাছে যতটুকু ক্ষমতা আছে, সেইখানে সততার পরিচয় যখন দিতে পারবে, তখন আমরা ধরে নেব যে তারা দুর্নীতিমুক্ত থাকবেন। নিরুফার আপা, একই প্রশ্ন আপনার কাছে। দুর্নীতি মুক্ত থাকার কথা বলেছে, বিশ্বাস স্থাপনের কথা বলেছে। আমরা জানতে চাই যে এই যে প্রতিশ্রুতিগুলো আপনার দলের পক্ষ থেকে আপনার চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন জনসমাবেশে দিচ্ছেন, সেগুলোর বাস্তবায়নের চিত্রটা আসলে কিভাবে হতে পারে, আর বর্তমান যে অর্থনৈতিক সক্ষমতা আমাদের রয়েছে সেই অর্থনৈতিক সক্ষমতা দিয়ে এই ধরনের প্রজেক্টগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা? দেখেন, ওই যে বলে না যে লুটপাটের জন্য টাকার অভাব হয় না, ধান্দাবাজের জন্য টাকার অভাব হয় না, ঘুষ বাণিজ্যের জন্য টাকার অভাব হয় না। দেখেন, সরকার এই নির্বাচনের আগ মুহূর্তে আপনার পে স্কেল বাড়িয়েছে 40%, 140%, 100%-এর জায়গায়। তো এই যে 40% প্রকল্পগুলো কিন্তু চলে যাচ্ছে, চলছে, নতুন নতুন প্রকল্প আসছে, এগুলাই কিন্তু লুটপাট হওয়ার জন্য। আর এখন সরকারি কর্মচারীদের এই মুহূর্তে এই সরকার কোনোভাবে কি পারে, একে এই সরকার স্বল্পকালীন সরকার, দ্বিতীয়ত এই সরকারের সামনে নির্বাচন, সে কিভাবে এটা পারে? তার মানে কি? আমলাদেরকে এটার মানে কি মেসেজ দিচ্ছে আমরা জানি না। আপনি যে সততার কথা বলেছেন, বিএনপি হচ্ছে এমন একটা দল, বিএনপির আমি কয়েকটা প্রমাণ তুলে ধরতে পারি। বিএনপির 2001-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা হাতে নেন, রাষ্ট্রীয় দায়িত্ব, তখন আপনার রাষ্ট্রের অবস্থা খুব খারাপ ছিল। শেখ হাসিনা তখনও খারাপ অবস্থা করে রেখে গেছিলো। আপনার মনে পড়ে 2001-এ আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেটা কিসের জন্য? 1 বছর আগে রিপোর্ট হয়, তার মানে 2000-এর রিপোর্টটা 2001-এ হয়েছে। ওইটা 2000 সালে বিএনপি লাস্টে ক্ষমতা হাতে নিয়েছে অক্টোবরে। 2000-এর রিপোর্টটা 2001-এ হয়েছে। পরপর দুইবারের রিপোর্টটা কিন্তু আওয়ামী লীগের রেখে যাওয়া কাহিনীর জন্য হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ যে অবস্থাটা করেছিল, তারপরে দেশের অবস্থা খারাপের দিকে যাওয়াতে অপারেশন ক্লিন হার্ট এনেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অপারেশন ক্লিন হার্ট তাকে যখন বুঝিয়েছিল যে দেশে কিছু এই ধরনের কাজ করলে দেশের অনেকটাই সমস্যাগুলো কমবে যদি ধরপাকড়টা হয়, উনি বলছিলেন অপরাধী যেই হোক আইন সবার জন্য সমান। তো উনি কিন্তু বলার পরে উনি বুঝতে পারেন নাই যে 5 বছরের এই আর্মি অফিসাররা সব জেলাগুলোতে গিয়ে 5 বছরের লোকাল পত্রিকা চাবে যে 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির নামে মামলা দিয়েছিল। ঠিক আছে, বিএনপির নামে মামলা দেওয়াতে কি হয়েছিল? নামগুলো কিন্তু বিএনপির ছেলেদেরই পাওয়া গিয়েছিল। এই বিএনপির ছেলেদেরই কিন্তু প্রথমে এই অপারেশন ক্লিন হার্ট কিন্তু অনেককে মেরে ফেলেছে। এটা জেনেছে খালেদা জিয়া, কিন্তু ওই যে মুখ দিয়ে বলেছে যেটাই হোক একটা ঠান্ডা করার জন্য। এই ছেলেরা যারা চলে গেছে ম্যাক্সিমাম কিন্তু এরা দায়ী ছিল না, এরা কিন্তু যে অন্য দলের রুশান হলে এটাই স্বাভাবিক বাংলাদেশের প্রেক্ষাপটে, মামলা খেয়েছিল। যাই হোক, সেটা গেল। তারপরে যতটা চেষ্টা করেছে বিএনপি, সবগুলো জায়গা থেকে চেষ্টা করেছে দলকে এবং দেশকে একটা ভালো জায়গায় আনতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা একদম অরক্ষিত একটা দেশ পেয়েছিল, যেখানে তলাবিহীন ঝুড়ি নামে আখ্যায়িত হয়েছিল।
সেইখানে উনি আসার পরে আজ পর্যন্ত উনি যা করে গেছেন ওইটা এখন পর্যন্ত চলছে। আমি ওনার দুইটা লক্ষ্য বলি, দুইটা কাজ বলি। একটা হচ্ছে বিদেশে মানব সম্পদ রপ্তানি করা, সেটাই কিন্তু বাংলাদেশে আমাদের ভাই বোনেরা কিন্তু এই যে কারি ডলার যে আমাদের পাঠায়, এটা কিন্তু ওইখান থেকে আসে। আরেকটা হচ্ছে গার্মেন্টস শিল্পটা, এই গার্মেন্টস শিল্পটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে। এই দুইটা জায়গা থেকেই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে, বেঁচে আছে এদের টাকায়, এই অর্জবের টাকায়, এবং গার্মেন্টসের এটাও অর্জবের টাকায়। তো এই যে বিএনপি এবং পরবর্তীতে এই যে 17 বছর 18 বছর যে অবস্থাটা হয়েছে বাংলাদেশ, শুধুমাত্র এই দুইটা জায়গা থেকে ছিল বলে দেশটা এখনও টিকে আছে। নইলে এত টাকা বিদেশে পাচার, 28 লক্ষ হাজার কোটি টাকা বিদেশ পাচার হওয়ার পরেও যে একটা দেশ মুখ থুবড়ে বেঁচে থাকতে পারে, এটাই তো অনেক। তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকালকে একটি জনসভায় কিন্তু বেশ কয়েকটি বিষয় বলেছেন। একটি যেমন বলেছেন যে আমরা প্রশিক্ষিত জনশক্তি হচ্ছে আমরা বিদেশে রপ্তানি করব, যেটা উনি মূলত রেমিটেন্স প্রবাহের উপরে জোর দিয়েছেন। আরেকটি হচ্ছে কুমিল্লা অঞ্চলে একটি ইপিজেডের বিষয় হচ্ছে যে অর্থনৈতিক জোনের বিষয় হচ্ছে কথা বলেছেন। এই বিষয়টিকে আপনারা মানে শুধু কুমিল্লার মধ্যে সীমাবদ্ধ থাকছে, না আমরা অন্যান্য অঞ্চলেও এই ধরনের যেই কার্যক্রমগুলো বা যে ধরনের চিন্তাভাবনাগুলোর বাস্তবায়ন আমরা দেখব? দেখেন, একটা একটা করেই তো হতে হবে। একটা ইপিজেড তো একদম চারটিখানি কথা না। দেখেন, বাংলাদেশের গাজীপুরের যে ইপিজেডটা আছে সাভারের, ওই ইপিজেডটাই কিন্তু সমস্ত বাংলাদেশের রপ্তানি করে যে চলমান, এবং প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু বিএনপির সময় থেকেই আপনার এই যে ছোট্ট ছোট্ট যে শিল্প এলাকা, ছোট ছোট ইপিজেড আছে, সেগুলোতেও কিন্তু কাজ হচ্ছে। সেইখানে কুমিল্লাতে সাবস্টিটিউট আরেকটা আপনার যদি করে, তাহলে দুই পাশের দুটো হয়ে গেল। তারপরে চট্টগ্রামে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বেশ উন্নত, ওইখানেও ইপিজেড না থাকলেও ওইখানে কিন্তু একটা ফ্যাক্টরি জোন আছে, সেই জোন থেকেই কিন্তু অনেক জিনিস রপ্তানি করছে চট্টগ্রাম দিয়ে। আমাদের ধারণা একবারে এতগুলো না নিয়ে হাতে আস্তে আস্তে করাটাই যুক্তিসঙ্গত, এবং উনি যে কথাগুলো বলছেন সেইভাবে উনি চেষ্টা করবেন। এবং জনশক্তি রপ্তানিতে যদি স্কিল আমরা দিতে পারি, যেটা আমাদের পাশের দেশগুলো স্কিল দেয় দেখে ওদের বেতন আর আমাদের বেতনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। আমাদের যে ছেলেটাকে $500 দেয়, ওদের কিন্তু ওই ছেলেটা বা মেয়েটাকে $1000 দেয়, শুধুমাত্র ইংরেজি না জানার জন্য, শুধুমাত্র অন্য যে বিষয়ে সে কাজ করতে যাবে সেই বিষয়ে স্কিল না থাকার জন্য। যেমন হোটেল ব্যবসার জন্য হোটেলের যে ম্যানেজমেন্টের যে স্কিল থাকা দরকার, কিংবা ফ্যাশন ডিজাইনের উপর যদি স্কিল থাকে, কিংবা আপনার ইংলিশটা তো বাধ্যতামূলক, একটা ভাষা তো জানতেই হয়, সেটা যদি স্কিল থাকে তাহলে অনেকটাই আমরা সেই প্রবলেমগুলো কাটিয়ে উঠতে পারবো, এগিয়ে যাবে। শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে প্রত্যেকটি নির্বাচনে তরুণ ভোটাররা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে হচ্ছে কাজ করে। বর্তমান যেই দুই জোট আছে, শীর্ষ নেতারা যে বক্তব্য দিচ্ছেন, তাদের যে বক্তব্য, তাদের যে স্বপ্ন, তাদের যে চিন্তা ভাবনা, এটি তরুণ ভোটারদের টানার ক্ষেত্রে আসলে কতটা প্রভাবিত করবে? দেখুন, একটি চমৎকার বিষয় নিয়ে এসছেন যে তরুণ ভোটাররা শুধু প্রত্যেক বছরেই মানে প্রত্যেক নির্বাচনেই একটা বড় ভূমিকা রাখে। আমি বলবো যে প্রত্যেক বছরের তুলনায় এবার যে 16 বছর পরে যে নতুন নির্বাচনটি হচ্ছে, তো সেই নির্বাচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তরুণরাই। কারণ তরুণদের ভিতরে এখন 4.5 কোটির মতো ভোটার তরুণদের মধ্যে, তরুণরা। তো এরা দীর্ঘ এই 15 বছরে কেউ ভোট দিতে পারেননি, 16 বছরে। সুতরাং তারা এবার নতুন করে ভোট দিচ্ছেন। তাদের ভোট এবার নির্ধারণ হবে যে সামনের নির্বাচনের ফলাফলটা তাদের ভোটের উপরে অনেকটা নির্ভর করবে। তো সেক্ষেত্রে তারা কোন দিকে যাচ্ছেন, তাদেরকে কারা বেশি আকৃষ্ট করতে পারছে, সে কারা তাদেরকে আকৃষ্ট করবার জন্য কর্মসূচি নিয়েছে, সেটি আমরা যদি একটু মাঠের দিকে তাকাই তাহলে আমি বলবো যে সবাই চেষ্টা করছেন তরুণ ভোটারকে তাদের দলের দিকে নেয়ার জন্য, তাদের পক্ষে টানার জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে জুলাই বিপ্লবে আমরা যে জিনিসটি দেখেছি যে তরুণদের যেই সক্রিয় অংশগ্রহণ, তো সেক্ষেত্রে তারা তাদের প্রতিনিধিত্ব যারা করছেন, তাদের চিন্তার সাথে যাদের মিল রয়েছে, এরপরে আমাদের এই জুলাই সনদের সাথে যারা তারা মনে করে এই তরুণরা, আমি বলবো যে 4.5 কোটি তরুণের অধিকাংশই জুলাই সনদের পক্ষে। এর মানে হচ্ছে তারা হা ভোটের পক্ষে। তারা যারা মনে করতেছে, যারা মনে করবে যে না তাদের
চেতনার সাথে, জুলাই চেতনার সাথে, তাদের সাথে যারা একাত্ম, তাদেরকে যারা অগ্রাধিকার দিচ্ছে তাদের দিকে তারা বেশি ঝুঁকবে, এটাই স্বাভাবিক আমি মনে করি। আর প্রত্যেক রাজনৈতিক দলেরই তো একটা যুব শক্তি আছে, তাদের সাথে তো কিছু যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কারা বেশি টানতে পারছে এটি হচ্ছে এখন এবার দেখার বিষয় যে এই নির্বাচনে কারা বেশি লাভবান হবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, তারা যেখানে আছে, যাদের সাথে আছে, তারা বেশ খানিকটা সুবিধাজনক অবস্থায় থাকবে বলে আমি মনে করি। শহীদুল ইসলাম এবং নীলুফার পার, সর্বশেষ একটি বিষয় খুবই সংক্ষেপে একটু আপনাদের কাছে জানতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাই আন্দোলনটি হচ্ছে সফল হয়েছিল। জুলাই আন্দোলনের চাংখারপুলে হচ্ছে 6 জন নিহতের ঘটনায় আজ একটি রায় এসেছে, যেখানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই যে রায় আসলো, এই রায়ের মধ্য দিয়ে আসলে প্রশাসন কী ধরনের বার্তা পেল এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও আসলে কী ধরনের বার্তা দেওয়া হলো? আগামীতে তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের ক্ষেত্রে এই রায় কতটা ভূমিকা রাখবে? দেখুন, এই যে রায়টি আজকে হলো, তো 3 জনের ফাঁসি হয়েছে, বাকিদেরকে কারো 6 বছর, কারো 3 বছর, কারো 1 বছর এইরকম সাজা হয়েছে। তো আমি দেখলাম যে এই জুলাই শহীদদের যারা এখানে ভিকটিম ছিলেন, তাদের পরিবারের পক্ষ থেকে এই রায়টি নিয়ে আপত্তি করা হয়েছে। তারা বলেছে যে এই রায় তারা সন্তুষ্ট নন, এবং প্রসিকিউটর যিনি এই ট্রাইব্যুনালের, তিনি বলেছেন তারা একটি আপিল করবেন। কারণ হচ্ছে যে তাদের দৃষ্টিতে তারা সুবিচার পাননি। তো কোর্টের পক্ষ থেকে, ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা হুকুম দিয়েছে তারা ক্যাপিটাল পানিশমেন্টটা পেয়েছে, আর যারা হুকুমের গোলাম ছিলেন, যারা তাদের হুকুম তামিল করেছে, তাদের সাজাটা তুলনামূলক কম হয়েছে। তো এখন সেটা দিয়ে যদি তাদেরকে এক পক্ষকে ছেড়ে দেওয়া হয়, কাউকে ছেড়ে দেওয়া হয়, যার কারণে তারা বলেছে যে আমাদের জীবন আমরা শঙ্কার মধ্যে, আমরা শঙ্কা ফিল করতেছি। কারণ হচ্ছে যে যাদেরকে 3 বছর সাজা দেওয়া হলো, তারা কয়েকদিন পরেই মুক্তি পেয়ে যাবেন। মুক্তি পাওয়ার পরে তারা যে আমাদের বিপক্ষে অবস্থান নেবেন না, আমাদের উপরে এটার প্রতিশোধ নেবেন না, সেটা আমরা কি করে বিশ্বাস করব? সুতরাং তারাও তাদের ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিলেন, এটি তাদের পক্ষ থেকে, তাদের জায়গা থেকে যুক্তিক। যার সন্তান হারিয়েছে সেই বাবা তার সন্তানের হত্যার বিচার তো চাইবেনই, সর্বোচ্চ বিচারটি চাইবেন। যার ভাই হারিয়েছেন, যে বোন, সর্বোচ্চ বিচারটি চাইবেন। সেই বিচারটি হয় নাই বলে তারা যেই ক্ষোভ প্রকাশ করেছেন, সেই ক্ষোভ আমরা দেখেছি আজকে। তো আমার মনে হয় যে বিচারগুলো করবার ক্ষেত্রে যারা প্রকৃত অর্থে দোষী, তাদেরকে সর্বোচ্চ যে পরিমাণে সাজা হওয়া উচিত, সেটা ন্যায় বিচারটি হওয়া উচিত। তাহলে যারা শহীদ হয়েছেন, শহীদ ফ্যামিলি এবং তার স্বজনরা খুশি হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। আপনার নীলুফার পার কাছ থেকে 1 মিনিট একটু কিছু শুনতে যাচ্ছি। দেখেন, এটা আমরা সবসময় আইনের অনুশাসনটার প্রতি শ্রদ্ধাশীল হতে চাই, কিন্তু আমরা বরাবর বিচার বিভাগের স্বাধীনতার অভাবে আমরা এখান থেকে বিচ্ছিন্ন থাকি। আমরা মনে কষ্ট নিয়ে থাকি যে বিচার পাওয়ার যোগ্যতার বিচার হয় না, যার বিচার যে আপনার বাদী হবে তারই বিচার হয়, আমরা এটা দেখি। তো এই জায়গাটায় আমরা সদ্য যে আমাদের সন্তানদের হারিয়েছি, তাদের জন্য যারা হুকুম করেছে, আমি এইখানে একটু তুষ্ট যে হুকুমের আসামিদের সবচেয়ে বেশি শাস্তি হওয়া উচিত। এই কারণে যে যারা আন্ডারে চাকরি করে, তারা কিন্তু কয়েকটা টাকার জন্য তার ফ্যামিলি না খেয়ে মরবে। আপনি সাংবাদিক, আপনিও জানেন, আপনি যখন মালিকের আন্ডারে জব করেন, আপনি চাইলেই ফ্রিডম নিয়ে লিখতে পারেন না বা বলতে পারেন না। আপনাকে যে বাধা ধরার জিনিসটা ধরিয়ে দেওয়া হয়, বাংলাদেশের সিস্টেম লসটা যদি কোনো সরকার উঠিয়ে দেয়, যদি সবার জন্য আইন সমান করে দেয়, তাহলে ওই উঁচুর ব্যক্তিটা যেমন অপরাধী হবে, নিচু ব্যক্তিটাও হবে। কারণ যদি নিচু ব্যক্তিটার বলার অধিকার থাকে যে আমি আপনার এই ইল্লিগ্যাল কথাটা মানতে পারলাম না, আমি আপনার কথা মতো একটা নিরপরাধ বাচ্চাকে মারতে পারবো না, তো এটা তো বলার অধিকার নাই। সো তার একটু অপরাধ এই কারণে তার কম হবে, যেহেতু তার সংসারটা চলে ওই চাকরিটার উপর। ওইখানেও কিন্তু তার এই দেশে বেকার থাকলে কত সমস্যা, এটা কিন্তু বেকাররাই শুধু জানে। কত কত ছেলে মেয়ে অনার্স মাস্টার শেষ করা বসে আছে বছরের পর বছর। সো একটা চাকরি তাদের কাছে সোনার হরিণ, সেটা চাইলেই তারা ছেড়ে দেয় না। শুধু আমি আবেগের কথা বলবো অথচ তাদের কথাটা বুঝবো না, এটা হতে পারে না। এই জায়গাটা সরকারের অবশ্যই করা উচিত, এবং এই সরকারের, আমরা এখনো মনে করি এই সরকার নিরপেক্ষ। এই সরকার যেন
বিচার বিভাগে হস্তক্ষেপ না করে, আমরা যদিও শুধু কিছু এই এই সরকার ধরনের না, কথা পরবর্তী আসছে। সরকারগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে এই প্রত্যাশা রইল। এবং নিরুফাত চৌধুরী এবং শহীদুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের অতিথিদের বক্তব্য এবং আপনারা দেখছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, শুভরাত্রি।